ভারতের এমন এক পবিত্র ধাম যেখানে যুগ কথা বলে। ভগবান শ্রীরাম নিজ হাতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। আজ আমরা এসেছি রামেশ্বরমে। ভোরের প্রথম মণিদর্শন থেকে শুরু করে সমস্ত পুজো এবং বিভিন্ন দর্শনীয় স্থান সব কিছুই আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যালো গাইস, গুড মর্নিং অল। আজকে আমাদের রামেশ্বরের প্রথম দিন। এখন বাজে ভোর 5:21 আর এখন আমরা চলে এসেছি যে রামেশ্বর মন্দির। তো এখানে চলে এসেছি। এখন ভোরবেলা, চারপাশে এক অন্যরকম শান্ত পরিবেশ। সূর্য ওঠার আগে আমরা পৌঁছে গেছিলাম রামানাথ স্বামী মন্দিরে, কারণ আজ আমাদের লক্ষ্য ছিল প্রথম মণি দর্শন। এত সকালে ভক্তদের ভিড়, ভক্তিময় পরিবেশ সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু আমরা যাওয়ার পর অবাক হয়ে গেলাম, ভক্ত সংখ্যা খুবই কম ছিল আর আমাদের দর্শনও খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। তো প্রথম চোটটা যেহেতু বুঝতে পারিনি, তো আমরা ভিআইপি লাইনে ঢুকে গেছিলাম ভিড় ভেবে। তো 200 টাকা করে নিয়েছিল মণি দর্শন করার জন্য। এখন রয়েছি রামেশ্বরম টেম্পলে, এই যে গেট। অ্যান্ড আমরা 5:20 নাগাদ ঢুকেছিলাম আর 5:30টার মধ্যে আমাদের ভিআইপি দর্শন হয়ে গেছে। 200 টাকার টিকিট, নর্মালি লাইন রয়েছে ভালোই, কিন্তু এখন ভিড় কম রয়েছে। মার্চ মাস 17, আজকে 18 তারিখ। তো আমাদের দর্শন হয়ে গেছে খুব তাড়াতাড়ি, মণি দর্শন। এরপর আমরা যাব হচ্ছে লিঙ্গ দর্শন করতে, জ্যোতির্লিঙ্গ। তারপরে বাকি জায়গায় ঘুরতে যাবো আজকে। আর এখানে বৃষ্টি হচ্ছে এখন প্রচণ্ড। তো এখন আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করব। আর আমরা এখান থেকে নিয়েছি জেনারেল লাইন, কারণ জেনারেল লাইনে ভিড় নেই, একটুখানি জাস্ট হাঁটতে হবে বেশি। এই যে মন্দির। রামানাথ স্বামী মন্দিরের বিশাল করিডোর, অসাধারণ স্থাপত্য আর হাজার বছরের ইতিহাস সব মিলিয়ে একটা শুধু একটি মন্দির নয়, এটা জীবন্ত ঐতিহ্য। আর এই মন্দিরে যখন আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গেলাম, তখন একটা আলাদাই পজিটিভ ভাইব কাজ করছিল, যেটা বলে বোঝানো পসিবল নয়। তো এখানে তো ভিডিও করা মানা, তবুও আমি চেষ্টা করলাম। তো চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এবার কিছু খেয়ে নিই। গায়ে সকাল সকাল নিয়ে নিয়েছি ইডলি খেয়ে নেবো। এখন আছি অগ্নিতীর্থম ঘাটে আর আমরা হোটেল থেকে চলে এসেছি। 20 টাকা করে অটো নিয়েছে, হেঁটেই চলে আসতে পারতাম, বাট আমার সাথে যেহেতু প্রচণ্ড রোদ আর ওই দিদা টিদা আছে, ওই জন্য হেঁটে আসিনি, চলে এসেছি অটো করে। দেখে নাও একবার অগ্নিতীর্থম ঘাটটা কত নোংরা। এই অগ্নিতীর্থম ঘাটে গতকাল রাতেও আমরা এসেছিলাম, কিন্তু আমার কাছে প্রথম থেকেই প্রচণ্ড অস্বাস্থ্যকর একটা পরিবেশ লেগেছে। কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কাজকর্ম করছেন, পুজো আর্চা করছেন, দিয়ে সেগুলো সেখানেই ফেলে দিয়ে চলে যাচ্ছেন এবং প্রচণ্ড নোংরা, শ্যাওলা, সেটা একদমই অস্বাস্থ্যকর একটা পরিবেশ। তো আমার খুব একটা ভাল লাগেনি অগ্নিতীর্থম ঘাটটা। তো আমরা সত্যি কথা বলতে অগ্নিতীর্থম ঘাটেও স্নান করিনি এবং যে 22 কূপে স্নান করার কথা বলা হয় সেটাও আমরা করিনি, জাস্ট আমরা মাথায় জল ছিটিয়ে নিয়েছিলাম। তো দেখে নাও এই ঘাটটা কতটা নোংরা এবং অস্বাস্থ্যকর। আমি এখন আছি নর্থ গেটের সামনে, এই যে নর্থ গেট। আর এখানে হচ্ছে স্নান করতে 22 মিনিটে স্নান করতে গেলে এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। এই গেটে শুধু দর্শন করলে প্রবেশ করা যাবে না, দর্শনের জন্য তোমাকে ইস্ট গেট দিয়ে প্রবেশ করতে হবে। ঠিক আছে, দিস ইজ নর্থ গেট ফ্রম স্নান के लिए। তো আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়েছি রামেশ্বরমে সাইট সিনিং করতে। তো এখন আমরা আছি শ্রী বৈরাগী বিষ্ণাবা তুলসী বাবা মদম। তো চলো পহলে এটা দেখে নিই। এখন আমরা চলেছি ধনুষকোড়ির পথে।
রামেশ্বরম শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সমুদ্রের বুক চিরে তৈরি হওয়া ভারতের অন্যতম সুন্দর কোস্টাল রোড। রাস্তার দুপাশে শুধু নীল সমুদ্র, তার মধ্যে দিয়ে চলে যাচ্ছে আমাদের অটো। মনে হয় যেন সমুদ্রের ওপর দিয়েই পথ চলছি। ধনুষ্কড়ি নামের অর্থ ধনুকের শেষ প্রান্ত। বিশ্বাস করা হয় এখান থেকেই ভগবান শ্রীরাম লঙ্কায় যাওয়ার জন্য বানর সেনাকে দিয়ে রাম সেতু নির্মাণ শুরু করেছিলেন। আর রাবণ বধের পর বিভীষণের অনুরোধে শ্রীরাম তার ধনুকের অগ্রভাগ দিয়েই সেতুর একটি অংশ ভেঙে দেন। সেই বিভীষণের মন্দিরও এখানে রয়েছে। ধনুষ্কড়ির কিন্তু আরেকটা ইতিহাস রয়েছে। 1964 সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর জনবসতি, রেল স্টেশন, চার্চ আর অসংখ্য বাড়িঘর সমুদ্রের জলোচ্ছ্বাসে পুরো ধ্বংস হয়ে যায়। হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে। এরপর ওই শহরকে ঘোস্ট টাউন হিসাবে ঘোষণা করা হয়। আজও সেই ধ্বংসাবশেষ ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন পৌঁছে গেছি ধনুষ্কড়ি রাম সেতুর কাছে, লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। তো দেখো এই যে আমার এপাশে যেটা রয়েছে সমুদ্র, এটা হচ্ছে বঙ্গোপসাগর, আমাদের বে অফ বেঙ্গল। প্রচুর গাড়ি চলে এসছে এখানে। আর এইদিকে যে সমুদ্রটা রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর। তো চলো এখন আমরা ওই লাস্টটায় যাবো, ফটো ভিডিও সব। এখনের ধনুষ্কড়ি যেন প্রকৃতি, ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে ভারত মহাসাগর। দুই সাগরের মিলনে এই জায়গাকে আরও বিশেষ করে তুলেছে। পরিষ্কার দিনে দূরে শ্রীলঙ্কার দিকেও কল্পনায় ভেসে ওঠে। এখানে শুধু সমুদ্র দেখা নয়, অনুভব করা যায় সময়ের গল্প, প্রকৃতির শক্তি এবং রামায়ণের সেই অমর অধ্যায়। ধনুষ্কড়ি এমন একটি জায়গা যা চোখে দেখা যায়, কিন্তু আসল সৌন্দর্য অনুভব করা যায় হৃদয় দিয়ে। এখন চলে এসেছি আমরা লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, ধনুষ্কড়ি। চলো এখন ওই জায়গাটায় যাবো, ছবি নেবো, ভিডিও নেবো। একাকিত্বে এই জায়গাটায় বসে নিজের অনেকটা সময় পার করে দেওয়া যায়। এই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ যে কলরব, মানে মনকে আলাদা একটা শান্তি দেয়। তো সবাই এখানে বসে সেটাই এনজয় করছে এবং প্রচুর মানুষ প্রচুর ছবি তুলছে। ফিরতি পথে হঠাৎই আমাদের ভারতের জাতীয় পাখি, যা আমাদের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলে, তারই দেখা পেয়ে গেলাম। তো দাঁড়িয়ে একটুখানি দাঁড়িয়ে কিছু ভিডিও ক্যাপচার করছিলাম। চলো প্রচুর ভিডিও করে নিয়েছি, এবার যাবো। এবার আমরা কোথায় যাবো? बिहू, अभी हम कहाँ जाएंगे? ऑटो वाला जहाँ लेके जाएंगे हम वही चलेंगे। हाँ, ये धनुष्कड़ी था हमारा ब्लॉग। पहले तो कोई देखता नहीं है, मेरा व्यूज नहीं होता है। और इसमें मैं एक ही बात बोलना चाहता हूँ, हमारा ये ट्रिप बहुत एक्सपेंसिव है। और मैंने ये नहीं बोलना चाहता कि हमारा ट्रिप बहुत कॉस्टली नहीं है, चीप है, होटल का भाड़ा इतना है इतना है। नहीं, मैं सच बताऊंगा सब। थोड़ा रुक जाइए, तो देखते रहे बस। जो भी देख रहा है वो एक भी देख रहा है तो उसके लिए भी। এই অপরূপ সুন্দর পরিবেশ যা চোখে দেখে আর ভিডিওয়ে দেখে কখনোই সেটাকে দুটোকে সমান করা যায় না। তো একবার হলো সবাইকে যেতে হবে এই জায়গাটায়, সেই অপরূপ দৃশ্যটাকে উপভোগ করার জন্য। তো একটা আলাদাই প্রশান্তি দেবে মনে। इधर नारियल का कोई भी कमी नहीं है और दाम भी कमी नहीं है, बहुत अनेक दाम। सनसेट का कितना अच्छा लगा।